হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজকের ক্লাসটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো যাই হোক, আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর করছি জিকে অভিযান এই সিরিজের মাধ্যমে। এবং আজকে আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট দেখব এবং তোমরা জানো প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রাখছি যাতে তোমাদের অনেক অনেক হেল্প হয়। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। যাই হোক, গত ক্লাসে দুখানা গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো দেখব, তারপর আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন তো দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন ছিল কোয়ান্টাম তত্ত্ব এই ধারণার উদ্ভাবক কে ছিলেন। তো প্রত্যেকেই সঠিক উত্তর তোমরা এখান থেকে করেছিলে। তো সঠিক উত্তরটা দেখে নাও। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব ধারণার উদ্ভাবক। 2 নম্বর যে হোমওয়ার্ক ছিল, দেখো রাশিয়ার পার্লামেন্টের নাম কি। এটারও সঠিক উত্তর প্রত্যেকেই করেছিলে কমেন্ট বক্সে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডুমা। ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম। তো এবার আমরা আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, 1 নম্বর প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে, নিচের কোন শহরে। সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীহরিকোটাতে। দেখো, ভারতের প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি দেখব। দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার তিরুবনন্তপুরম কেরালাতে অবস্থিত রয়েছে। ইসরো স্যাটেলাইট সেন্টার বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত রয়েছে। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত রয়েছে। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আহমেদাবাদ গুজরাটে অবস্থিত রয়েছে। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার তিরুবনন্তপুরম কেরালাতে অবস্থিত রয়েছে। 2 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন। ভালো করে প্রশ্নটা ভালো করে দেখবে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, এম.এন. যোশী। এম.এন. যোশী এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং লালা লাজপত রায় ছিলেন কি প্রথম সভাপতি। তো এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই ভুল করে। ঠিক আছে, লালা লাজপত রায় কিন্তু অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা নয়। কত সালে প্রতিষ্ঠা হয়? 1920 সালে। দেখো, প্রধান ট্রেড ইউনিয়ন গুলো দেখে নেব। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ আইএনটিইউসি 1947 সালে প্রতিষ্ঠা হয়। হিন্দ মজদুর সভা প্রতিষ্ঠা সাল 1948। সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস সিআইটিইউ 1970 সাল। ভারতীয় মজদুর সংঘ 1955 সাল এবং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিইউসি 1920 সালে প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, পণ্ডিত ভীমসেন যোশী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, সঙ্গীতের সাথে তিনি যুক্ত। দেখো, ভারতের বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞের নাম দেখে নেব। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক, উস্তাদ জাকির হোসেন তবলা বাদক, এম.এস. শুভালক্ষ্মী কর্ণাটকী সঙ্গীত শিল্পী, ওস্তাদ বরে গোলাম আলী হিন্দুস্তানি সঙ্গীত শিল্পী এবং পণ্ডিত রামনারায়ণ শরৎ বাদক। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে। সঠিক উত্তর অপশন বি, নর্মদা নদীর তীরে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের নদী দেখে নেব। দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থিত, গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ মুন্সি নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের বিলিয়ার্ড খেলার সঙ্গে যুক্ত নয়। এখানে কি বলা হচ্ছে? যুক্ত নয়। চারজন ব্যক্তির নাম রয়েছে, মনোজ কোঠারি,
সুভাষ আগারওয়াল, অশোক শান্ডিল্য এবং মিহির সেন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, মিহির সেন। মিহির সেন একজন সাঁতারু, তিনি বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত নন। ডিটেলসে দেখো, মিহির সেন একজন বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তরণবিদ, যিনি প্রথম ভারতীয় হিসাবে 1958 সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন। গিনেস বিশ্ব রেকর্ড বইতে 1969 সালে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম নিচের কোন দেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ইংল্যান্ডে। 7 নম্বর প্রশ্ন, বিখ্যাত মধুবনী লোকচিত্র নিচের কোন রাজ্যে? নিচের কোন রাজ্যে বিখ্যাত মধুবনী লোকচিত্র আমরা দেখতে পেয়ে থাকি? এটাকে গুরুত্বপূর্ণ করবে, বেশ কয়েকবার পরীক্ষা এসেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিহারে আমরা এই লোকচিত্র দেখতে পাই। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়? এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকারের মধ্যেই ছিল, কিন্তু সেটাকে নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং বর্তমানে একটা আইনি অধিকার করে দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 44তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1978 সালে। বর্তমানে সম্পত্তির অধিকার এটি হচ্ছে আইনি অধিকার। ওকে, নেক্সট দেখো কিছু তথ্য দেখে নেবো। 1978 সালে 44তম সংশোধনীর মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে সরিয়ে দেয়। দেখো গুরুত্বপূর্ণ কিছু সংবিধান সংশোধনী সম্পর্কে তথ্য দেখব। 36তম সংবিধান সংশোধনী, যেখানে সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়, এটা হয় 1975 সালে। তারপর দেখো 42তম সংবিধান সংশোধনী, বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় সংসদকে এবং ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ লিপিবদ্ধ এখানে করা হয়। এছাড়াও আরো কিছু করা হয়, দেখো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই শব্দ তিনটি প্রস্তাবনায় যোগ করা হয় এবং 42তম সংবিধান সংশোধনী 1976 সালে হয়। তারপর দেখো 44তম সংবিধান সংশোধনী, সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় মৌলিক অধিকার থেকে, 1978। 61তম সংবিধান সংশোধনী, ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়, এটা হয় 1988 সালে, কিন্তু কার্যকরী হয় 1989 সালে। নেক্সট দেখো 101তম সংবিধান সংশোধনী, যেটা জিএসটি অর্থাৎ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স সম্পর্কিত, এটি হয় 2016 সালে, কার্যকরী হয় 2017 সালে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউবিপি এসআই পরীক্ষার মেন পরীক্ষা, তো সেই জন্য ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে মেন পরীক্ষার ডেসক্রিপটিভ প্যাটার্নে। তো এখানে সম্পূর্ণ ডেসক্রিপটিভ তোমরা জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এবং বাংলা ক্লাস পাবে থিওরির মাধ্যমে, সাথে প্রিলিরও ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 9 নম্বর প্রশ্ন দেখো, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? তো সঠিক উত্তর হবে অপশন সি, স্থানাই। দেখো বাদ্যযন্ত্র এবং ব্যক্তি সম্পর্কে নেক্সট পেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। দেখো পণ্ডিত শিব কুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, আলী আকবর খান এবং আমজাদ আলী খান সরোদের সাথে সম্পর্কিত, পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে সম্পর্কিত এবং জাকির হোসেন তবলার সাথে সম্পর্কিত রয়েছেন। 10 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ভিভিআই করো।
তো বাংলার প্রথম স্বাধীন সুলতান বলা হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। যদি নবাব বলতো তখন হয়ে যেত কিন্তু মুর্শিদ কুলি খাঁ। ওকে, এখানে সুলতান জিজ্ঞাসা করা হয়েছে, তো শামসুদ্দিন ইলিয়াস শাহ হয়ে যাবে বাংলার প্রথম স্বাধীন সুলতান। 11 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ঝাড়খণ্ডের। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটির জন্য জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, রাওলাট অ্যাক্টের জন্য এইটি সংশোধিত, মানে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডটি হয়েছিল। দেখো ডিটেলসে, 1919 সালের 13 এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়, নির্বিচারে গুলি চালানো হয়। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন সভ্যতা নিচের কোনটি? তো সব থেকে প্রাচীন সভ্যতা হয়ে যাবে ভারতের মধ্যে অপশন বি, মেহেরগড় সভ্যতা। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে যে ভারতীয় উপমহাদেশে প্রথম ধান চাষের নিদর্শন এই মেহেরগড় সভ্যতা থেকে পাওয়া যায়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে ভারতীয় উপমহাদেশে প্রথম ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া যায়, তখন সঠিক উত্তর হয়ে যাবে মেহেরগড় থেকে। দেখো, সিন্ধু সভ্যতার সময়কাল 3200 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মেহেরগড় সভ্যতা তারও আগে, আরো প্রাচীন, 7000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং বৈদিক সভ্যতা 1500 খ্রিস্টপূর্বাব্দ। 14 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহির প্রবর্তক নিচের কোন সম্রাট? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, সম্রাট আকবর। দেখো, দিন ই ইলাহি বা ঈশ্বরের ধর্ম ছিল মুঘল সম্রাট আকবর কর্তৃক 1582 খ্রিস্টাব্দে প্রবর্তিত ধর্মীয় বিশ্বাসের ব্যবস্থা। তার উদ্দেশ্য ছিল ইসলাম এবং হিন্দু ধর্মকে এক বিশ্বাসের সাথে সংযুক্ত করা, এবং তার সাথে খ্রিস্টান, জুরোস্ট্রিয়ান বাদ এবং জৈন ধর্মের দিকগুলিও যুক্ত করা। 15 নম্বর প্রশ্ন, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1855 সালে। 16 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন উপকূলবর্তী রাজ্যে মৃত্তিকা ক্ষয় সবচেয়ে বিপজ্জনক? সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ুতে। 17 নম্বর প্রশ্ন, দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, দাবা খেলার সাথে তিনি যুক্ত। দেখো, দিব্যেন্দু বড়ুয়া তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। তিনি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ড মাস্টার, এবং নিয়াজ মোরশেদের পরে দ্বিতীয় বাঙালি গ্র্যান্ড মাস্টার। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 18 নম্বর প্রশ্ন, শব্দের মাত্রা কোন মাত্রার বেশি হলে শব্দ দূষণ তৈরি হয়?
সঠিক উত্তর হবে অপশন সি। ৮০ থেকে ৯০ ডেসিমেলের উপরে শব্দ চলে গেলে সেটিকে আমরা শব্দ দূষণ বলে গণ্য করব। ১৯ নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? কারা কারা জলপাইগুড়ি থেকে দেখছো প্রত্যেকে একটু লাইক এবং কমেন্ট করে দিও। সঠিক উত্তর হবে অপশন সি। তিস্তা নদীর তীরে অবস্থিত রয়েছে জলপাইগুড়ি স্থানটি। দেখো ভারতের নদী তীরবর্তী কিছু শহর সমূহ দেখে নেব। কলকাতা এবং হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত। পাটনা এবং ভাগলপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ি এগুলো ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। কটক এবং সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত রয়েছে। অযোধ্যা শহরটি সরজু নদীর তীরে অবস্থিত রয়েছে। এছাড়া এলাহাবাদ গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গমস্থলে অবস্থিত রয়েছে। মথুরা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত রয়েছে। কানপুর এবং বারাণসী শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে। লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত রয়েছে। আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত রয়েছে। হরিদ্বার শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে এবং বদ্রীনাথ শহরটি অলকানন্দা নদীর তীরে অবস্থিত রয়েছে। ২০ নম্বর প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি। প্যারিসে অবস্থিত রয়েছে ইউনেস্কো সদর দপ্তর এবং ইউনেস্কোর সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। গুরুত্বপূর্ণ কিছু সদর দপ্তর একটু দেখে নেব। ডাব্লিউএইচও, ডাব্লিউপিআইও, ডাব্লিউটিও এবং আইএলও এই চারটির জেনেভা শহরে অবস্থিত রয়েছে সদর দপ্তর এবং আইএমএফ এর অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে। ২১ নম্বর প্রশ্ন, এক্স রশ্মি কি? চারটি অপশন। খালি চোখে দেখা যায় না এমন বিকিরণ, খুব লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ, খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ, নাকি ইলেকট্রনিক স্রোত? সঠিক উত্তর হবে অপশন সি। খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয়ে যাবে এক্স রশ্মি এবং বিজ্ঞানী রনজেন এই এক্স রশ্মি আবিষ্কার করেন। ২২ নম্বর প্রশ্ন, সংসদ কি নিয়ে গঠিত? তো সঠিক উত্তর হবে অপশন এ। রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা এই তিনটিকে নিয়ে গঠিত সংসদ। অনেকেই রাষ্ট্রপতিকে ভুলে যায়, কিন্তু না, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা এই তিনটে আহ, কে নিয়ে সংসদ গঠিত হয়েছে। নেক্সট হবো 23, দ্য শ্যাডো লাইন্স এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক? সঠিক উত্তর হবে অপশন এ, অমিতাভ ঘোষ। দেখো বই ও লেখক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। ব্রোকেন রিপাবলিক গ্রন্থটি লিখেছেন অরুন্ধতী রায়। ইন্ডিয়ান ফিলোসফি বইটি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার। উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট। লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। নেক্সট দেখো 24, সংসদ অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশ সংসদে পাশ হতে হবে? সংসদের অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি হওয়া অধ্যাদেশ সংসদে পাশ হতে হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 6 সপ্তাহের মধ্যে। দেখো একটি অধ্যাদেশ হলো এমন একটি আইন যা ভারতের রাষ্ট্রপতি দ্বারা জারি করা হয় যখন ভারতীয় সংসদ অধিবেশনে থাকে না এবং রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপারিশে একটি অধ্যাদেশ জারি করেন। 25 দেখো, আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়েছিল?
সঠিক উত্তর হবে অপশন এ, 1949 সালে আরবিআই জাতীয়করণ করা হয়েছিল। দেখো, আরবিআই এর সম্পূর্ণ নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। প্রতিষ্ঠা কাল দেখো 1 এপ্রিল 1935 সাল এবং বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। 26 দেখো, কোন পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি? নিচের 4টি পণ্য রয়েছে: সার, খাদ্যশস্য, লৌহ ইস্পাত এবং অশোধিত খনিজ তেল। তো কোনটির ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন ডি, অশোধিত খনিজ তেলের ক্ষেত্রে। 27 দেখো, কোন সালে প্রথম সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? সঠিক উত্তর হবে অপশন বি, 1938 সালে। ডিটেলসে দেখবো। দেখো, 1938 সালে গান্ধীজির পছন্দের প্রার্থী পট্টভি সীতারামাইয়ার বিপরীতে সুভাষচন্দ্র বসু সভাপতি পদে নির্বাচিত হন। এবং 1938 এটা কি ছিল? হরিপুরা অধিবেশন। আমি এখানে লিখে দিই, এটা ছিল কি? হরিপুরা অধিবেশন। ঠিক তার পরের বছর 1939 সালে সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পরেই রাজেন্দ্র প্রসাদ জাতীয় কংগ্রেসের আইএনসির সভাপতি পদে নিযুক্ত হন। 1939 সালে সুভাষচন্দ্র বসু আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পদত্যাগ করে কি গঠন করেন? ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক তিনি গঠন করেন। এবং এই যে এটা ছিল ত্রিপুরী অধিবেশন। ত্রিপুরী অধিবেশন যেটা 1939 সালে হয়েছিল, সেইখান থেকে সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেছিলেন। 28 নম্বর প্রশ্ন, কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কম্পিউটার সফটওয়্যারের জন্য। এবং ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে বেঙ্গালুর শহরটিকে। 29 দেখো, হাঁপানির ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোন উপখাতটি? চারটি উপকারের নাম রয়েছে: রেসারপিন, নিকোটিন, ডাটুরিন এবং কুইনাইন। তো হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় অপশন সি, ডাটুরিন। ডাটুরিন কোথা থেকে পাওয়া যায়? ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছের ফল থেকে। ওকে, নেক্সট দেখো, রেসারপিন উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়। নিকোটিন তামাক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। কুইনাইন ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। এবং ট্যানিন অবসাদ দূর করতে ব্যবহৃত হয়। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শব্দটি ইন্টারনেটের সঙ্গে যুক্ত বা জড়িত? চারটি অপশন দেখো: www, http, ইমেল এবং সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি। সবকটি ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছে। 31 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে অপশন ডি, হাইপোথ্যালামাস মানবদেহের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেখো, হাইপোথ্যালামাস থেকে প্রাপ্ত হরমোনগুলি শারীরবৃত্তীয় কার্যকলাপ পরিচালনা করে, যেমন তাপমাত্রা, তৃষ্ণা, ক্ষুধা, ঘুম, মেজাজ এবং শরীরের মধ্যে অন্যান্য হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হরমোন নয়? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, হিমোগ্লোবিন। 33, রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রয়েছে রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি। দেখো, রাউরকেল্লা লৌহ এবং ইস্পাত কারখানাটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এই কারখানাটি 1955 সালে পশ্চিম জার্মানির সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। 34, কস্টিক সোডা আসলে কি? কস্টিক সোডার রাসায়নিক নাম নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সোডিয়াম হাইড্রক্সাইড। দেখো, গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক পদার্থের নাম দেখে নেব। কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট, খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট, কুইক লাইম বা পোড়াচুন সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, পলিচুন হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড। 35, পিত্ত রস কোথা থেকে খরিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, যকৃৎ থেকে খরিত হয় পিত্ত রস। 36, সিজিএস, এমকেএস, এফপিএস, এসআই পদ্ধতিতে নিচের কোন রাশির একক একই হয়? সিজিএস, এমকেএস, এফপিএস, এসআই যাই পদ্ধতি বলো না কেন, নিচের কোন রাশিটার একক সব ক্ষেত্রেই এক হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সময়। 37, আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ধারা 14। 38, গ্র্যান্ড স্ল্যাম নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেনিস খেলার সাথে যুক্ত রয়েছে গ্র্যান্ড স্ল্যাম। দেখো, টেনিসে 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রয়েছে: অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন এবং ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছিল 1905 সালে, ফ্রেঞ্চ ওপেন শুরু হয়েছিল 1891 সালে, উইম্বলডন ওপেন শুরু হয়েছিল 1877 সালে এবং 1881 সালে ইউএস ওপেন শুরু হয়েছিল। 39, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, NH-44। NH-44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। দেখো, এটি শ্রীনগর থেকে শুরু হয় এবং কন্যাকুমারীতে সমাপ্ত হয়। এই জাতীয় সড়কটি জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে। 40 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রঞ্জিত সিং। রঞ্জিত সিং প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো ভারতীয় ক্রিকেট দল সম্পর্কে। দেখো, প্রথম ওয়ানডে ক্রিকেট অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকার। প্রথম টেস্ট ক্রিকেটে শতরানকারী ছিলেন লালা অমরনাথ। প্রথম ওয়ানডে ক্রিকেটে শতরানকারী ছিলেন কপিল দেব। প্রথম ওয়ানডে ক্রিকেটে দ্বি-শতরানকারী ছিলেন সচিন তেন্ডুলকার। প্রথম টেস্ট ক্রিকেটে ত্রি-শতরানকারী ছিলেন বীরেন্দ্র সেহবাগ। প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী ছিলেন হরভজন সিং এবং প্রথম ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিককারী ছিলেন চেতন শর্মা। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। এবার আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নেবো। 1 নম্বর প্রশ্ন দেখো হোমওয়ার্কের, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? এটা তোমাদের টেক্সট থাকলো, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো হোমওয়ার্কের, তথ্যের অধিকার আইন কবে কার্যকর হয়?
এটাও তোমাদের HW থাকলো। সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসটা ফলো করতে থাকো। যদিও আজ ক্লাসটা একটু লেট হয়েছে তার জন্য সরি। তো প্রত্যেকদিন ফলো করবে, এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে। আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, 90 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং 50 দিনের ক্র্যাশ কোর্স, এসআই পরীক্ষাকে লক্ষ্য করে যার যেটি প্রয়োজন রয়েছে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।